হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ রকি বলছি। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ফটোশপ প্লাস 5 পেন টুল। যেখানে আপনারা দেখবেন যে কিভাবে আসলে মূলত ফটোশপে পেন টুলটা ইউজ করা হয়। পেন টুলের মোড কয় ধরনের হয়ে থাকে, এখানে শেপ কিভাবে নিতে হয় এগুলো আমরা শিখবো। দেন পেন টুল থেকে কিভাবে পাথ সিলেকশন এন্ড কিভাবে ডিরেক্ট সিলেকশন ইউজ করা হয়, এগুলো মূলত আমরা আজকে দেখব। ফটোশপ সফটওয়্যারটা রান করছি। এই টুলসটা হচ্ছে আমাদের পেন টুল। মূলত পেন টুল আসলে কেন ইউজ করব বা পেন টুল কিভাবে ইউজ করব সেটা আমাদেরকে বুঝতে হবে। এটার কি প্রয়োজনীয়তাটা সেটা জানতে হবে। ঠিক আছে? তো আমি যেটা বলি, এই ফটোশপে যে কোনো টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি। পেন টুল ছাড়া বাকি যে টুলস গুলো আছে, এখান থেকে যে কোনো টুলস আমি আপনাদেরকে এখন দেখাই দিলে আপনি এখনই করতে পারবেন, ইউজ করতে পারবেন। বাট এখানে পেন টুলটা এমন একটা টুল যে অ্যাজ এ বিগিনার আপনি যদি কখনো পেন টুল না ইউজ করে থাকেন, ফার্স্ট আপনি পেন টুল ইউজ করতে যাচ্ছেন, তো আপনি এখনই কিন্তু পেন টুলটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে? আহ, যে যে কোনো টুলস আপনি দেখিয়ে দিলে, আপনি এখন দেখে দিলে এখনই করতে পারবেন, বাট এই টুলটা আমি এখন দেখা দেওয়ার সাথে সাথে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। সো এটার সাথে আপনাকে একটু অভ্যস্ত হতে হবে, তাই না? মূলত আমি যেটা বলি যে আমার প্রতিটা ক্লাসে আমি এক্সাম্পলটা দিয়ে থাকি যে পেন টুলটা ইউজ করাটা বা পেন টুল শেখাটা আপনাকে সেই সাইকেল চালানোটা আপনি যেভাবে শিখেছেন সেভাবে শিখতে হবে। যেমনটা যদি একটু মনে করে দেখেন যে আপনি যখন সাইকেল চালিয়েছেন বা সাইকেল চালানোটা যখন শিখেছেন, সো কিভাবে শিখেছেন? হয়তোবা আপনি একবারেই সাইকেল চালাতে সক্ষম হননি। যখন আপনি সাইকেলে বসে সাইকেল চালানোর প্র্যাকটিসটা শুরু করেছেন, মেবি এমনটা হয়েছে যে আপনি হয়তোবা সোজা যেতে যাচ্ছেন, আপনার সাইকেলের হ্যান্ডেল ডান দিকে ঘুরে গেল, বা ডান দিকে যেতে যাচ্ছেন বাম দিকে ঘুরে গেল, তাই না? এমনটাই হয়ে থাকে যখন আপনি ফার্স্ট সাইকেল চালানো শিখতে গিয়েছেন। সো পেন টুলটাও যখন আপনি ইউজ করতে যাবেন অ্যাজ এ বিগিনার, আপনি কখনো পেন টুল ইউজ করেননি, এখানে পেন টুল নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, ঠিক সেই প্রবলেম ফেস করবেন আপনি। এখানে কি হবে, পেন টুলের সেই হ্যান্ডেলটা, সাইকেলের হ্যান্ডেল যেমন আপনি কন্ট্রোল করতে পারেননি, এখানে ঠিক সেই পেন টুলের হ্যান্ডেলটাকে আপনার কন্ট্রোল করতে সেরকম প্রবলেম ফেস করতে হবে। দেখা যাবে আপনি ডান দিকে কার্ভ করতে যাচ্ছেন, সেটা বাম দিকে ঘুরে যাচ্ছে, ডকুমেন্ট থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? হোঁচট খাচ্ছেন, এরকম একটা পরিস্থিতির শিকার হবেন আপনি। সো ওয়েল, চাইলে এটাকে থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, তাই না? কারণ আপনি সাইকেল খুব দ্রুতই শিখে ফেলেছেন, হয়তোবা একদিন, দুদিন, 3 দিন, বা আপনি চাইলে, কেউ চাইলে একদিনেও সাইকেল চালানো শিখতে পারছে, তাই না? হয়। সো পেন টুলও আপনাকে খুব দ্রুতই এটাকে আয়ত্ত করা সম্ভব হবে না, তাই না? এটাকে একটু আয়ত্ত করতে হলে সেই সাইকেলের মতো একটু প্র্যাকটিস করতে হবে, অথবা 1-2 দিন সময় লাগবে, বা আপনি চাইলে একদিনেও খুব বেশি যদি প্র্যাকটিস করেন, এটা দ্বারা আপনি পেন টুল কভার করতে পারবেন, আপনার হাতে চলে আসবে। ঠিক আছে? সো এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই যে পেন টুলটা আসলে আহ, ব্যবহার করা একটু কঠিন। সো আপনার নিরাশ হওয়ার কিছু নেই, আপনি চাইলে একটু ইফেক্ট দিলে এই পেন টুলটা খুব সুন্দর আপনি আয়ত্ত করতে পারবেন। আর যেটা বলছি যে যেহেতু এই টুলসটা একটু ডিফিকাল্ট, এটাকে হ্যান্ডেল করা, এটা নিয়ে কাজ করা একটু একটু কষ্টকর অ্যাজ এ বিগিনার। সো আপনি যদি এমনটা মনে করেন যে না, আমার দ্বারা পেন টুল ইউজ করা খুব কষ্টকর মনে হচ্ছে, আমি এটা দিয়ে পেন টুল দিয়ে কাজ করতে পারবো না, বাকি অনেক টুলস আছে, তাই না? আপনি যদি এমনটা ভাবেন যে আমি পেন টুল ছাড়া বাকি যা টুলস আছে সব শিখবো, সো আপনি ডিজাইনার হওয়ার স্বপ্নটা ছেড়ে দেন। কারণ পেন টুল এমন একটা টুল যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনাকে এটাতে অভ্যস্ত হতেই হবে, তাই না? কারণ পেন টুল যে অনেক সুন্দর সুন্দর কাজ, অনেক শেপ, অনেক কিছু ক্রিয়েট করা যায়, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আসলে, তাই না? আপনাকে যে কোনো ডিজাইন করতে গেলে হয়তো বা পেন টুল আপনার খুব বেশি হেল্পফুল হবে, খুব বেশি কাজে আসবে। সো আমরা দেখবো যে আসলে কিভাবে পেন টুলটা ইউজ করব। আর এই পেন টুলটা মূলত ইউজ করার কিছু স্টেপ আমি দিয়ে থাকি, যেটা আসলে, যেহেতু একটু ডিফিকাল্ট টুল, এটা এটা আপনাকে আয়ত্ত করতে হলে কিছু প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে। যেটা আমি আমার ক্লাসগুলোতে বলে থাকি সেটা হচ্ছে, আমরা যেমন বাচ্চাদেরকে যখন আমরা লেখা শিখাই, মানে হাতে খড়ি দেই, যখন আমরা একটা কিডস, ছোট একটা বাচ্চাকে ফার্স্ট স্টেপ কি দেই, তাকে যখন আমরা লিখতে শেখাই, ফার্স্ট স্টেপটা তাকে আমরা কি দিয়ে থাকি মূলত?
সে ফার্স্ট স্টেপটা হচ্ছে তাকে আমরা একটা কাগজ দেই বা পেপার দেই বা তার হাতে একটা কলম পেন্সিল তুলে দেই যে সে ফ্রি হ্যান্ড লিখবে, তাই না? এই স্টেপটা ফার্স্ট আমরা তাকে দিয়ে থাকি যে সে কলম নিয়ে খাতাতে তার ইচ্ছা মতো দাগাবে, ইচ্ছা মতো যেভাবে খুশি সে সেভাবে লিখবে। এতে করে কি হয়, সে যখন খাতাতে লিখতে যায় দেখা যায় তার লিখাটা খাতার বাইরে চলে গিয়েছে, হয়তো তার দাগটা খাতা থেকে বের হয়ে বিছানায় বা টেবিলে লেগে গিয়েছে, তাই না? এটা কেন হয়? কারণ তার অ্যাজ আ বিগিনার যখন সে ফার্স্ট একটা পেন্সিল বা একটা কলম ধরে তার হাতে এটুকু কন্ট্রোল থাকে না যে সে খাতার ভিতরেই দাগাতে পারবে, তাই না? তার হাতটা খাতা থেকে বের হয়ে কলমের দাগটা হয়তো বা বিছানায় বা টেবিলে পড়ে যায়। সো আপনিও যখন পেন টুল ইউজ করবেন একটা নির্দিষ্ট ক্যানভাসের ভিতর যখন আপনি কাজ করতে যাবেন, দেখবেন আপনার সেই অবস্থাটাই হয়েছে যে আপনার হাত ক্যানভাস থেকে বের হয়ে গিয়েছে, তাই না? আপনার হাত দেখবেন এই পেন টুলের কার্ভ বা স্কেলটা বা রাবার ব্যান্ডটা হাত থেকে মানে ক্যানভাস থেকে বের হয়ে যাবে, তাই না? আপনার এট ফার্স্ট আপনার ততটুকু কন্ট্রোল হবে না, যতটুকু কন্ট্রোল সেই ছোট অবস্থাতে আপনি খাতাতে আঁকতে পারেননি, তাই না? সে অবস্থায় হবে যে আপনার পেন টুল দৌড়াদৌড়ি করবে, এখান থেকে বের হয়ে যাবে, ওখান থেকে বের হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে যখন আপনি পেন টুল নিয়ে কাজ করতে যাবেন। ওয়েল, সো ফার্স্টে আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ আমি যেন একটা ক্যানভাসের ভিতর আমার ইচ্ছা মতো আমি দাগাতে পারি বা ড্রয়িং করতে পারি পেন টুল নিয়ে। যখন এই স্টেপটা আপনার হয়ে যাবে, দেন সেকেন্ড স্টেপ আমরা যে বাচ্চাকে দিয়ে থাকি, তার যখন এই স্টেপটা কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ এখন সে শুধু খাতাতেই দাগাতে পারে, বাইরে তার হাত যায় না, তখন আমরা তাকে কি স্টেপ দেই বলেন তো? তখন আমরা তাকে যে স্টেপটা দিয়ে থাকি যে একটা নির্দিষ্ট একটা কিছু আমরা এঁকে দেই, অথবা কোনো একটা অ্যালফাবেট লিখে দেই, এ বি সি ডি বা সরাসরি, তাই না? বা কোনো একটা গোল কোনো একটা লাইন এঁকে দেই, যে বলি এটা যেভাবে এঁকেছি এটা এভাবে এটার সাথে হাত ঘোরাও, ঠিক আছে? তখন সে কি করে সেই লাইনটার সাথে বা সেই সার্কেলটার সাথে বা সেই অ্যালফাবেটের উপর হাত ঘোরানোর চেষ্টা করে, যে কাজটা আমাদেরকেও করতে হবে, যে আমাদেরকে এবিসিডি লিখতে হবে আবার সেই আগের মতো, ঠিক আছে? আমরা টাইপ টুল থেকে এ বা বি এ ধরনের অ্যালফাবেট লিখবো এবং পেন টুল দিয়ে তার উপর হাত ঘোরাবো, যেটা আপনি দেখতে পারেন আপনাদের অ্যাসাইনমেন্টে আছে, পেন টুলের ক্লাস অ্যাসাইনমেন্টে ক্লিপিং এ টু জেড অল অ্যালফাবেট সেই ছোটবেলার মতো আপনাকে এ থেকে জেড আবার পুনরায় এখানে পেন টুল দিয়ে লিখতে হবে। আপনি এ লিখলেন বি লিখলেন তার উপরে পেন টুল দিয়ে সুন্দর করে হাত ঘুরাইতে হবে। সো এই এ থেকে জেড যখন আপনি পেন টুল নিয়ে এগুলো হাত ঘুরে ঘুরে পাত করতে পারলেন, তখন যখন এ থেকে জেড আপনার শেষ হবে ধরতে পারেন আপনি মোটামুটি পেন টুলে অভ্যস্ত হয়ে গেছেন, ঠিক আছে? দেন এভাবে দু একবার প্র্যাকটিস করার পর দেখা যাবে আপনি যে কোনো ধরনের শেপ পেন টুল দিয়ে ক্রিয়েট করতে পারবেন, বা যে কোনো ছবির উপর আপনি পেন টুল দিয়ে পাত করে সিলেকশন করতে পারবেন। ব্যাপারটা আপনাকে প্র্যাকটিসটা এভাবেই করতে হবে, ঠিক আছে? সো ট্রাই করবেন যে আসলে আমরা পেন টুলটা কিভাবে ইউজ করব, বা এটা আমি তো বললাম যে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট পেন টুলটা ব্যবহার করা। সো তাহলে দেখি একটু পেন টুলটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে পেন টুল। পেন টুল মূলত কাজ করে, যেটা বললাম যে পেন টুলের মুড, পাথ মুড হচ্ছে, পেন টুলের মুড হচ্ছে দুটা, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শেপ মুড আর পাথ মুড। নিচে পিক্সেল নামে একটা কথা দেখা যাচ্ছে, বাট এটা আপনি সিলেক্ট করতে পারবেন না, এটা হাইড অবস্থায় থাকে। তাহলে পেন টুলের মুড হচ্ছে দুটি, আপনি খাতায় নোট করে নিতে পারেন, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথ মুড। ওয়েল, তো পেন টুল দিয়ে আসলে কাজ করতে গিয়ে আমাকে এটার প্রয়োজনীয়তাটা বুঝতে হবে যে আমি পেন টুল দিয়ে কেন কাজ করব বা কি কাজ করব, তাই না? সো পেন টুল দিয়ে মূলত কাজ হয় দু ধরনের কাজ হয়, একটা শেপ ক্রিয়েট করা যায় আর সিলেকশন তৈরি করা যায়, ঠিক আছে? সো আমি তো যে কোনো শেপ পেন টুল ছাড়াও ক্রিয়েট করতে পারি, যেমনটা হচ্ছে আমি এই যে সিলেকশন গুলো দেখেছি এখান থেকে আমি যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি, তাই না? ধরেন পলিগনাল লেসে টুল দিয়ে আমি একটা কিছু করে দেখাই। ধরেন পলিগনাল লেসে টুল দিয়ে আমি এই শেপটা আঁকলাম। আর কি করছি, আমি পেন টুল একটু চলে যাই, পেন টুল দিয়ে গিয়ে আমি সরি পেন টুল থেকে আমি শেপ মোডে গিয়ে এটা আঁকলাম, ঠিক আছে? এখন দেখেন তো দুটার ভিতরে পার্থক্য কি? এটা আমি পেন টুল দিয়ে গেছি আর এটা নর্মালি আমি পলিগনাল টুল দিয়ে গেছি, তাই না? কি পার্থক্য আছে?
মূলত দেখতে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এখানে মেজর যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে আমি পেন টুল দিয়ে আঁকা শেপটা আমার এডিটেবল, এটাকে আমি এডিট করতে পারবো, যেটা কিনা আমার কখনোই সম্ভব না কোনো সিলেকশন টুল দিয়ে আঁকা, তাই না। এটাকে কি চাইলে এডিট করা যাবে? পসিবল না। বাট পেন টুল দিয়ে আঁকা যে কোনো শেপ আমি এডিট করতে পারবো। যেমনটা দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে আমি এটাকে এডিট করাতে পারছি, ঠিক আছে। তো এটি হচ্ছে সবচেয়ে আসলে ইম্পর্টেন্ট বিষয়, যে পেন টুল দিয়ে আঁকা যে কোনো শেপ, সেখানে অ্যাঙ্কার পয়েন্ট থাকে, যেগুলো আমি দেখাচ্ছিলাম যে এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট, তাই না। এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, যেটা আমি একটু পর আর একটু ভালো করে ব্রিফ করে দেব। সো যেটা বলছিলাম যে পেন টুল দিয়ে আঁকা হয়, আঁকা প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টকে ধরে ধরে আপনি এডিট করতে পারেন, যেটা আপনার কখনোই সিলেকশন টুল দিয়ে এঁকে সেটার দ্বারা সেটাকে এডিট করা সম্ভব না। সো এটা হচ্ছে আমার খুব বেশি প্রয়োজন, যে আমি পেন টুল দিয়ে আঁকলে এটাকে যে কোনো মুহূর্তে আমি এটার শেপটাকে পরিবর্তন করতে পারবো, আমি চাইলে আবার এটাকে চেঞ্জ করে নিতে পারবো, একটু ভুল হয়েছে আমি সেটাকে আবার অ্যাঙ্কার পয়েন্ট গুলো ধরে ধরে এটাকে পরিবর্তন করতে পারবো। ওয়েল, তো আমি যেটা বলছিলাম যে পেন টুলের মুড দেখাচ্ছিলাম, যে পেন টুলের মুড আছে দুটা, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথ মুড। কোন মুডটা কখন ইউজ হয় আর কোন মুডের কাজ কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো আপনি নোট করে নিতে পারেন শেপ মুড। শেপ মুড মূলত ইউজ হয়ে থাকে অবজেক্ট বা শেপ ক্রিয়েট করার জন্য। যে কোনো ধরনের অবজেক্ট বা শেপ ক্রিয়েট করতে হলে আপনাকে শেপ মোডে কাজ করতে হবে। আর এটাও নোট নিয়ে নেন যে পাথ মোড ইউজ করতে হয় সিলেকশন তৈরি করার জন্য, তাই না। যে কোনো সিলেকশন তৈরি করার জন্য পেন টুলের পাথ মোড ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো শেপ মোড আমি কি বললাম, যে যে কোনো অবজেক্ট বা শেপ ক্রিয়েট করার জন্য। সো শেপ মোড নিয়ে আপনি যে কোনো ভাবে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। যে কোনো ধরনের অবজেক্ট আপনি শেপ মোড দিয়ে ক্রিয়েট করতে পারবেন, হয়ে গেল, ঠিক আছে। আর পাথ মোড দিয়ে সিলেকশন তৈরি করা যায়। পেন টুলের পাথ মোডে গিয়ে আপনি জাস্ট পা থেকে এটাকে সিলেকশন তৈরি করতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল লাইনটা আঁকার পর, পাথটা আঁকার পর কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেকশন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলেছিলাম যে আপনাকে যখন প্র্যাকটিসটা করতে হবে পেন টুলের, সো আপনি জাস্ট পাথ মোডে চলে যান। পাথ মোডে গিয়ে আপনার ফার্স্টে ক্যানভাসের ভিতর কাজ করতে হবে কি, পেন টুল দিয়ে ফ্রি হ্যান্ড আপনাকে কাজ করতে হবে, তাই না। জাস্ট আপনি পেন টুল নিয়ে কাজ করার স্টেপ গুলো হচ্ছে, যদি আপনি একটু এটাও নোট করে নেন যে পেন টুল দিয়ে আসলে আপনি কাজ শুরু করার স্টেপ গুলো কি হবে, ফার্স্টে কি করবেন। পেন টুল নিয়ে কাজ করার ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে জাস্ট ক্যানভাসের ভিতরে একটা ক্লিক করতে হবে, সিঙ্গেল ক্লিক, তাই না। কারণ আপনি যদি কি করেন, পেন টুল নিয়ে কাজ শুরু করলেন, এইভাবে কাজ শুরু করে দিলেন কিন্তু কাজ হবে না, প্রবলেম হয়ে যাবে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্যানভাসের ভিতর আপনি জাস্ট একটা ক্লিক করবেন, তাই না, একটা ক্লিক করে ছেড়ে দেন, ঠিক আছে, একটা ছেড়ে দেন। এখানে আপনার একটু খেয়াল রাখতে হবে যে এখানে আছে একটা রাবার ব্যান্ড নামে একটা কথা আছে, যেটা আপনার অন করে রাখতে হবে, তাছাড়া রাবার ব্যান্ড আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। ফটোশপের এই অপশন বারে এখানে গিয়ে রাবার ব্যান্ড আপনি অন করে নিলে আপনার রাবার ব্যান্ডটা দেখাবে। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু রাবার ব্যান্ডটা দেখাবে না, আপনি প্রবলেমে পড়বেন। তো রাবার ব্যান্ডটা অন করে নেই, যেটা আমি করেছিলাম যে ফার্স্টে পেন টুল নিয়ে ক্যানভাসের ভিতরে একটা ক্লিক করেছি, ক্লিক করে ছেড়ে দিয়েছি। তারপর আপনি লাইন ড্র করেন, আপনি কিভাবে যেতে চান এভাবে লাইন ড্র করেন, এভাবে লাইন ড্র করেন, তাই না। সো জাস্ট একটা করে সোজা যেতে হলে এভাবে, তাই না, সোজা, বাঁকা, কর্নার, যে কোনো ভাবে আপনি লাইন ক্রিয়েট করতে পারছেন, এবং প্রতিটা লাইন যখন আপনি ক্লিক করছেন একটা করে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। সো পেন টুল কি সব ধরনের শেপ ক্রিয়েট করতে পারে, সোজা, বাঁকা, কর্নার, কার্ভ, তাই না, সব ধরনের স্ট্রেইট, তাই না, সেই স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারে, তাই না, কর্নার লাইন ক্রিয়েট করতে পারে, এবং সে কার্ভ ক্রিয়েট করতে পারে। সো লাইন সোজা বা বাঁকা লাইন ক্রিয়েট করার জন্য আমি একটা ক্লিক ক্লিক করা যথেষ্ট, তাই না। বাট আমি যদি চাই এটাকে কার্ভ করব, মানে একটু রাউন্ড শেপের ভিতর নিয়ে আসবো, তখন কিন্তু একটা ক্লিক করলে সেটা রাউন্ড হবে না, তাই না। হ্যাঁ, রাউন্ড করতে হলে আমাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করে রাউন্ড করতে হবে। আর যদি কর্নার ক্রিয়েট করতে চান, সিঙ্গেল একটা ক্লিকেই কর্নার হয়ে যাবে। যদি আপনি রাউন্ড করতে চান, ক্লিক করে ড্র্যাগ করে রাউন্ডটা করে দিতে হবে, ঠিক আছে, এভাবে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে রাউন্ড করে দিতে হবে। হ্যাঁ, যেখান থেকে শুরু করেছেন সেখানে শেষ করলে সেটা একটা পাথ ক্রিয়েট হবে, এবং কন্ট্রোল এন্টার দেওয়ার মাধ্যমে এটা সিলেকশন তৈরি হবে, দেন আপনি এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন।
ওয়েল, কন্ট্রোল ডি। তো দেখেন পেন টুল দিয়ে এটা এঁকেছি না সিলেকশন পলিগনাল দিয়ে এঁকেছি, বোঝার কোনো ওয়ে আছে কি? এভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না এটা আমার কি দিয়ে আঁকা, তাই না? আপনি যদি এখানে লেয়ারের পাশে পাথ নামে একটা অপশন উইন্ডো আছে সেখানে চলে যান, বা এখান থেকে যদি পাথ না থাকে আপনি উইন্ডো থেকে পাথ নিয়ে আসতে পারেন, পাথ প্যানেলটা। এখানে যদি আপনি ওয়ার্ক পাথটা সিলেক্ট করেন তাহলে দেখাবে যে এটা আসলে একটা কি পাথ দিয়ে তৈরি করা একটা সিলেকশন, তাই না? হ্যাঁ, বাট লেয়ারে থাকা অবস্থায় কিন্তু এটা বোঝার কোনো আসলে ওয়ে নাই যেটা পেন টুল দিয়ে হয়েছে নাকি কোনো অন্য মানে সিলেকশন টুল দিয়ে হয়েছে। যেটা আমরা পাতে যে দেখতে পারবো যে হ্যাঁ এটা আসলে পাত দিয়ে তৈরি করা একটা শেপ বা অবজেক্ট। এই পাতটাকে যদি ডিলিট করে দেন তাহলে পাতটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে একটু যদি শেপ মোডটা আমরা আরেকবার দেখি যে শেপ মোডের আসলে কি বেনিফিট আছে। দেখেন, শেপ মোড নিয়ে যখন আমি কাজ করি আমাকে নতুন কোনো লেয়ার ক্রিয়েট করতে হয় না, তাই না? আমি যদি এখান থেকে সিলেকশন করে একটা পলিগনাল দিয়ে সিলেকশন করে কিছু একটা এঁকে সেখানে কালার অ্যাপ্লাই করি, তাতে আমাকে কি করতে হয়? অবশ্যই একটা নতুন লেয়ার নিতে হয়, তাই না? কেন নিতে হয়? যদি আমাকে সেটা আলাদা করে মুভ করানোর প্রয়োজন পড়ে, কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর করলে সেটা হবে না, তাই তো? সো আমাকে কি করতে হবে? নতুন একটা লেয়ার নিয়ে পলিগনাল টুল বা ল্যাসো টুল দিয়ে আমাকে কিছু সিলেকশন করে অবজেক্ট এঁকে সেখানে কালার অ্যাপ্লাই করতে হতো। বাট পেন টুলের শেপ মোডে যখন আপনি কাজ করবেন আপনাকে নতুন কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নাই। আমি কোনো লেয়ার নিলাম না, জাস্ট শেপ মোডে গিয়ে আমি একটা শেপ আঁকা শুরু করলাম। দেখেন যখন আপনি ফার্স্ট একটা ক্লিক করেছেন অটোমেটিক একটা লেয়ার শেপ সে ক্রিয়েট করেছে, তাই না? এখানে দেখা যাচ্ছে সে অটোমেটিক শেপ ক্রিয়েট করেছে। আর কি হচ্ছে, এখানে আমাকে কালার অ্যাপ্লাই করতে হয় না। এখানে কি আমি কালার অ্যাপ্লাই করেছি? না, এখানে আমাকে কালার অ্যাপ্লাই করতে হয় না। আপনি শেপ মোডে কাজ করলে যে বেনিফিট গুলো পাচ্ছেন, ফার্স্ট বেনিফিট হচ্ছে আপনি নোট নিতে পারেন খাতাতে। শেপ মোডে কাজ করলে আপনাকে নতুন করে লেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সেকেন্ড বেনিফিট হচ্ছে এখানে আপনাকে কালার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। আপনার এখানে ফিলে যে কালারটা থাকবে সেই কালারটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি চাচ্ছেন এই কালারটাই চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আর কি হচ্ছে, এখানে স্ট্রোক নামে একটা কালার আছে যেটা এটাতে বর্ডারটা দেখাবে, ঠিক আছে? এই শেপের কোনো বর্ডার নেই, আপনি চাচ্ছেন এখানে একটা বর্ডার কালার কালার দিবেন, সো আপনি দিতে পারেন যে কোনো কালার, ঠিক আছে? এটা বর্ডার কালার চলে আসলো। এটা আবার এখান থেকে আপনি পিটি মানে পয়েন্ট যদি বাড়িয়ে দেন সেটা আরো বড় হবে, ঠিক আছে? 9 পিটিতে দিয়েছি এমন হয়েছে, আর কমিয়ে দিলে একটু কম হবে, ঠিক আছে? যেভাবে আপনার খুশি সেভাবে আপনি এটাকে দিতে পারেন। ওয়েল, তো এভাবে আসলে আমরা শেপ পেন টুলের শেপ মোড নিয়ে কাজ করে থাকি, বেনিফিট গুলো বললাম। ধরেন আমি আরেকটা কিছু আঁকবো, আরেকটা শেপ আঁকবো এখানে পেন টুল দিয়ে। শেপ আঁকতে গেলে কি এই লেয়ারেই আঁকা হবে নাকি আমাকে নতুন করে লেয়ার নিতে হবে? না, আমি বলেছি কি যে পেন শেপ মোড নিয়ে কাজ করলে আপনাকে নতুন করে লেয়ার নেওয়ার প্রয়োজন নাই, তাই না? সো আপনি একই লেয়ারের উপর কাজ করলে কি হবে? আলাদা আলাদা ভাবে মুভ করানো যাবে, তাই না? যাবে না। সো আমি এখানে কি যতবারই আমি নতুন করে শেপ আঁকবো না কেন সে আবার নতুন লেয়ার ক্রিয়েট করে নেবে। দেখেন একটা শেপে গেছি, একটা শেপে আছে। সো আমি যদি আরেকটা শেপ আঁকতে চাই, ঠিক আছে, যখন আমি ফার্স্ট ক্লিক করেছি দেখেন সাথে সাথে নতুন একটা লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? হ্যাঁ, সো এটা নিয়ে আপনি আবার যেভাবে যা কিছু আঁকেন, এটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করেছে। আপনি এটাকে আলাদাভাবে মুভ করাতে পারবেন অথবা এই লেয়ারে গিয়ে এটাকে আপনি আলাদাভাবে মুভ করাতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে কি এটাকে আমি যদি চাই কালার চেঞ্জ করে দিতে পারবো। জাস্ট শেপ মোডে থাকা অবস্থাতে আমি পেন টুলে চলে যাই, এখান থেকে যে কোনো কালার আমি এটাকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? ওয়েল, তো শেপ মোড মূলত এভাবে কাজ করে। এবং দেখেন পাতে গেলে এই শেপ পাতগুলো শেপ মোডে পাত দেখাবে কি? হ্যাঁ, পাতটা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা শেপ মোড পাথ মোড দেখলাম এবং ফিল কালারটা বুঝলাম যে আসলে একটা শেপের ভেতরে কি মানে ভেতরে যে কালারটা থাকবে সেটাকে ফিল কালার বলা হয়, আর যেটা আমরা বর্ডার বুঝে থাকি বর্ডার বলে থাকি সেটাকে আসলে ফটোশপের ভাষায় বর্ডার না স্ট্রোক বলা হয়। এই স্ট্রোকটা মূলত আমরা পেন টুলে পেয়ে থাকি।
আচ্ছা, তো আমরা এগুলো বুঝলাম। এখন দেখি যে আসলে পেন টুলটার ভেতরে আরো কিছু টুলস আছে, তাই না? যেখানে হচ্ছে পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল। সো পেন টুল তো আমরা দেখলাম, ফ্রি ফ্রম পেন টুলটা একটু পরে দেখছি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটার কাজ কি আমরা দেখি। সো ধরি পেন টুল নিয়ে আমি কিছু একটা আঁকলাম, ঠিক আছে? আমি আসলে শেপ মোডে না করে পাথ মোডেই করি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এটাকে কি বলা হয় আসলে? পাথ। এটা পেন টুল দিয়ে আমি একটা পাথ ক্রিয়েট করলাম, তাই না? এটাকে পুরোটাকে বলা হয় পাথ। এবং দেখেন যে যদি আমরা এই পাথটাকে সিলেকশন করি, এই প্রত্যেকটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? পেন টুল দিয়ে আঁকা যেই পয়েন্ট গুলো ক্রিয়েট হয়েছে এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, আর পুরোটাকে বলা হয় পাথ। ঠিক আছে? সো আমি দেখাই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের আসলে কাজ কি। কি হবে কাজটা? পরেই বোঝা যাচ্ছে যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল কি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করবে, সে নতুন নতুন অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করবে। কোথায়? এখানে ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে? এখানে হবে? এখানে হবে না। তাহলে কোথায় হবে? আমি যদি পাতের উপর ক্লিক করি তখনই সেই পাতের উপর নতুন কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, দেখেন অ্যাঙ্কার পয়েন্ট গুলো কি সব পাত জুড়েই তো আছে, তাই না? পাতের গা ঘেঁষে অ্যাঙ্কার পয়েন্ট গুলো তৈরি হয়েছে। এবং নতুন কোনো অ্যাঙ্কার পয়েন্ট যদি আপনাকে ক্রিয়েট করতে হয় সেটা অবভিয়াসলি পাতের উপর ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে। দেখেন আমি যখন বাইরে আছি আমার কার্সারটাকে একটু দেখেন, আর যখন আমি পাতের উপর ক্লিক করছি একটা প্লাস চিহ্ন চলে আসছে, তাই না? মানে কি? এখানে ক্লিক করা মাত্রই একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে, হয়েছে? হ্যাঁ, এবং যে অ্যাঙ্কার পয়েন্টটা কেন ক্রিয়েট করব? যদি আমার এখান থেকে শেপ পরিবর্তন করতে হয়, সো আমি নতুন অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করে আমি এটাকে ধরে শেপটাকে পরিবর্তন করতে পারবো। আমি চাচ্ছি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করব, ক্লিক করেছি, এটাকে ধরে আমি এটার শেপ পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? ভেতরে বাইরে ডানে বামে যেভাবে খুশি আমি নিতে পারবো। আমি চাচ্ছি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করব, ক্লিক করলাম, এর শেপটাকে আমি যে কোনো ভাবে পরিবর্তন করতে পারলাম। সো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কি হয়? পাথের উপর অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যায়। ওয়েল, তারপরে কি আছে? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। কি হবে? বোঝাই যাচ্ছে যে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে সে ডিলিট করে দিবে। আপনার মনে হচ্ছে যে না এখানে অনেক অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, কিছু আপনার দরকার নেই, এটা দরকার নাই, তাই না? সো আপনি কি করলেন? জাস্ট এখানে এসে দেখেন মাইনাস চলে আসছে, তাই না? মানে কি এটা চলে যাবে, ডিলিট হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি চাচ্ছেন এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট হয়ে গিয়েছে। আসলে ডিলিট হয়ে যায় কোথায় দেখেন তো? ডিলিট হয়ে মূলত কি হয় দেখেন, এটাকে ডিলিট করে দিলে কি হয়? বাম পাশের অ্যাঙ্কার পয়েন্ট এবং ডান পাশের অ্যাঙ্কার পয়েন্টের সাথে সেটা অটোমেটিক্যালি মিলে যায়, তাই তো? হ্যাঁ, এটাকে ডিলিট করে দিব, বাম পাশের সাথে ডান পাশেরটা অটোমেটিক্যালি মিলে গেছে। ঠিক আছে? সো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যাচ্ছে, আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট বা বাদ দেওয়া যাচ্ছে। আচ্ছা, তারপর কি আছে? কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল, কনভার্ট মানে কি? কনভার্ট মানে হচ্ছে আসলে রূপান্তর করা, তাই না? যেমন আমরা MP4 টু MP3 কনভার্ট করে থাকি, যে কি হয় ভিডিও গানগুলো থেকে আমরা অডিও গানে কনভার্ট করে থাকি, তাই না? সো এখানে কি কনভার্ট করব? এখানে কি কনভার্ট করব? এখানে মূলত আমরা অ্যাঙ্কার পয়েন্ট গুলো আসলে আমরা দু ধরনের অ্যাঙ্কার পয়েন্ট পেয়ে থাকি, তাই না? একটা হচ্ছে কর্নার অ্যাঙ্কার পয়েন্ট, একটা হচ্ছে কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট। আপনি খাতাতে নোট রাখতে পারেন যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো দু ধরনের হয়ে থাকে, একটা কর্নার অ্যাঙ্কার পয়েন্ট, একটা কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট। সো কর্নার অ্যাঙ্কার পয়েন্ট কোনটা আর কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট কোনটা? এটা কি? কর্নার অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? এটা কি? এটা কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট। যেমন এখানে কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট, যেগুলো কর্নার ক্রিয়েট করে সেগুলো কর্নার অ্যাঙ্কার পয়েন্ট, আর যেখানে কার্ভ তৈরি হয় সেগুলো হচ্ছে কার্ভ। যেমন এটা কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট, এটা কর্নার অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? এখানে কার্ভ হয়েছে, এটা কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট, এটা কার্ভ হয়েছে, কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে? যেখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল বের হয় এটা আমি একটু পরে বুঝাচ্ছি কন্ট্রোল হ্যান্ডেলটা আসলে কি। সো যেটা দেখালাম যে আমরা দুই ধরনের অ্যাঙ্কার পয়েন্ট পেয়ে থাকি, একটা কর্নার অ্যাঙ্কার পয়েন্ট, একটা কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট। সো এটা কি? কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে, মানে কনভার্ট পয়েন্ট টুল নিয়ে যখন আমি কাজ করব, যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব, সেটা কি? কার্ভ থাকলে কর্নার হয়ে যাবে, কর্নার থাকলে কার্ভ হয়ে যাবে। যেমন এটা কি? কার্ভ না? আমি এখানে ক্লিক করেছি, কি হয়েছে দেখেন তো? কর্নার হয়ে গেছে। এটা কি? কার্ভ। একটা ক্লিক করলাম, কর্নার হয়ে গেছে। এটা কার্ভ, একটা ক্লিক করলাম, কর্নার হয়ে গেছে। এটা কার্ভ, একটা ক্লিক করলাম, কর্নার হয়ে গেছে। এটা কি? কর্নার। এখানে ক্লিক করলে কি হবে? কার্ভ হয়ে যাবে। ক্লিক করলাম, কিছু হচ্ছে না। এটা কি? কর্নার, ক্লিক করলে কার্ভ হয়ে যাবে। ক্লিক করলাম, কার্ভ হচ্ছে না। কেন হচ্ছে না? কার্ভকে যখন আমি ক্লিক করছি সে কর্নার হয়ে যাচ্ছে, বাট কর্নারকে যখন আমি ক্লিক করছি সে কার্ভ হচ্ছে না, তাই তো? দেখেন এটা কি?
এটা কার্ভ আছে, ক্লিক করলাম কর্নার হয়ে গেল। এটা কার্ভ আছে, ক্লিক করলাম কর্নার হয়ে গেল। বাট কর্নার গুলোকে ক্লিক করলে কিন্তু কার্ভ হচ্ছে না, তাই না? বিষয়টা কেন? বিষয়টা হচ্ছে আপনি যখন ধরেন কনভার্ট করবেন না, আপনি যখন পেন টুল নিয়ে কিছু পাথ আঁকছেন, তাই না? পাথ মোডে কিছু আঁকছেন। সো যখন আমরা কর্নার লাইন গুলো ক্রিয়েট করেছি তখন কি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেছি, আমার সোজা লাইন বা বাঁকা লাইন হয়ে গিয়েছে। বাট যখন আমি কার্ভ করেছিলাম তখন কি সিঙ্গেল ক্লিকে কার্ভ হয়ে গিয়েছিল? না। কার্ভ করতে হলে আমাকে কি করতে হয়েছিল? যে ক্লিক করে ড্র্যাগ করে কার্ভ করতে হয়েছে, তাই না? একটা সিঙ্গেল ক্লিকে কর্নার লাইন বা স্ট্রেট লাইন বা কর্নার লাইন ক্রিয়েট হয়। আর কার্ভ করতে হলে আমাকে কি করতে হয়? যে ক্লিক করে ড্র্যাগ করে কার্ভ করতে হয়, তাই না? সো এখানেও কি করতে হবে? যখন আপনি কার্ভকে কর্নার করতে যাচ্ছেন একটা সিঙ্গেল ক্লিকে সে কর্নার হয়ে যাচ্ছে। বাট কার্ভ করতে গেলে তো কি কার্ভে যখন আপনি কনভার্ট করবেন তখন তো সিঙ্গেল ক্লিকে কার্ভ হবে না, তাই না? সো কনভার্ট অ্যাঙ্গেল পয়েন্ট টুল নিয়ে আপনি ক্লিক করে ড্রাগ করে দেখিয়ে দিতে হবে যে কার্ভটা কিভাবে হবে, এভাবে হবে, তাই না? এখানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে কার্ভটা আসলে এভাবে হবে। কারণ আপনি কিভাবে কার্ভ করবেন সে তো জানে না, তাই না? তো আপনাকে ক্লিক করে দেখাই দিতে হবে যে রাউন্ডটা আসলে কোথায়, এইভাবে হবে না এই পাশে হবে না বাম পাশে হবে না উপরে হবে না নিচে হবে। ঠিক আছে, আপনাকে করে এভাবে দেখাই দিতে হবে যে এভাবে আসলে আমি কার্ভ করতে যাচ্ছি। ঠিক আছে, এটাকে আপনি ধরে এভাবে কার্ভ করতে যাচ্ছেন, এভাবে কার্ভ করতে যাচ্ছেন বা এভাবে কার্ভ করতে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে এমন যে কর্নারকে কার্ভ করতে হলে আপনাকে করে দেখাই দিতে হবে, তাই না? আপনি চাচ্ছেন এভাবে একটা কার্ভ করবেন। ওয়েল, তো আমরা কি বুঝলাম যে আসলে পেন টুলের প্রত্যেকটা টুলস আমরা বুঝলাম যে পেন টুলে কি, পেন টুল দিয়ে আঁকার পর আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন পাতের উপর, অ্যাঙ্কার পয়েন্ট পাত থেকে ডিলিট করতে পারবেন, এবং কর্নার অ্যাঙ্কার পয়েন্টকে কার্ভ এবং কার্ভ অ্যাঙ্কার পয়েন্টকে কর্নার অ্যাঙ্কার পয়েন্টে আপনি কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, ওয়েল, এই পার্টটা আমি ডিলিট করি আরেকবার। যেটা আমি স্কিপ করেছিলাম সেটা হচ্ছে কি ফ্রি ফ্রম পেন টুল। এটা কি খুব সহজ একটা বিষয়। আমি যেভাবে লেসো টুল দিয়ে সিলেকশন করতাম, সো ফ্রি ফ্রম টুল দিয়ে সেভাবেই লেসো টুল দিয়েছিল ফ্রি ফ্রম সিলেকশন টুলস। সো এটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, যে ফ্রিলি আপনি খাতাতে যেভাবে ড্রয়িং করেন পেন্সিল দিয়ে সেভাবে আপনি আঁকতে পারবেন, তাই না? সো লেসো টুল দিয়ে আঁকা এরকম একটা সিলেকশন আর পেন টুল দিয়ে ফ্রি ফ্রম পেন টুল দিয়ে আঁকা এরকম একটা সিলেকশনের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাথ, তাই না? যে আপনি পেন টুল দিয়ে লেসো টুল দিয়ে আঁকা সিলেকশনের ভিতর কোনো অ্যাঙ্কার পয়েন্ট থাকতো না। আর যদি আপনি ফ্রি ফর্ম দিয়ে আঁকেন তো এটা পাথ দিয়ে তৈরি হয়, তাই না? এবং যেটা কি এডিটেবল, আপনার নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে, সরি, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে আপনি চাইলে এটার শেপ পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেকশন হবে এবং কালার অ্যাপ্লাই করা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এমনই যে আসলে তো পেন টুলের এই টুলস গুলোর ইউজ আমরা শিখলাম, এবং পেন টুলের দুটা, পেন টুলে চলে যাই। আপনাকে কিছু আঁকতে হলে পেন টুলে আসতে হবে। আর পেন টুলের এই পাথগুলো আমরা দেখলাম। তো এখন যে আমাদের কাজটা হচ্ছে যে আমরা আসলে পেন টুল তো মোটামুটি বুঝলাম যে পেন টুল দুটা মুডে কাজ করে। আমরা কি কি শিখলাম? যে পেন টুলের দুটা মুড আছে, পাথ মুড, শেপ মুড। পাথ মুড দিয়ে সিলেকশন করা যায়, শেপ মুড দিয়ে শেপ বা অবজেক্ট আঁকা যায়। এবং পেন টুলের যে এক্সট্রা টুলস গুলো আছে যে আসলে কিভাবে একটা পাতের ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যায়, তার থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করা যায় এবং অ্যাঙ্কার পয়েন্ট কনভার্ট করা যায়, এগুলো আমরা বিষয়গুলো খুব ভালো করে বুঝে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্র্যাকটিসটা আসলে করতে হবে মূলত। আর দুটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখেন পেন টুলের নিচে দুটা টুল আছে। আমি যদি একটু ফরওয়ার্ড করি, আচ্ছা, পেন টুলের নিচে দুটা টুল আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো এটা একটু খাতাতে লিখে নেন যে পাথ সিলেকশন টুলের কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি। পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে মূলত পাথ ধরার জন্য, তাই না? পাথটাকে আপনি ধরে যে কোনো জায়গাতে মুভ করতে পারবেন, পুরো পাথটাকে যে কোনো জায়গা থেকে পাথকে ধরে পাথকে মুভ করা যায় কিসের মাধ্যমে? পাথ সিলেকশন টুল দিয়ে। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমি বারবারই দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি যে কি হয়, নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরে সেটাকে পরিবর্তন করতে পারবেন। তো বিষয়টা খুবই সহজ যে কি পাথ সিলেকশন টুল দিয়ে পুরো পাথটাকে ধরে পরিবর্তন করানো মানে মুভ করানো যায়, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে আপনি সেটাকে মুভ করাতে পারছেন। ঠিক আছে, ওয়েল এই ছিল পেন টুল রিলেটেড টপিকস গুলো। এখন আমি একটু প্র্যাকটিসে চলে যাই যে আসলে আমাকে কিভাবে প্র্যাকটিসটা করতে হবে। এই পার্টটাকে ডিলিট করে দিই আমি। হ্যাঁ, আপনাকে মূলত যে পেন টুলটা শেখার পর প্র্যাকটিস করার পর আপনি জাস্ট ফ্রি হ্যান্ড কিছুক্ষণ এখানে আঁকাঝুঁকি করার চেষ্টা করবেন পেন টুল নিয়ে। যেটা ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনি ফার্স্টে কোনো অ্যালফাবেটের উপর পেন টুল ইউজ করতে যাবেন না। আপনি কি করবেন, পেন টুল নিয়ে ফ্রি হ্যান্ড যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে জাস্ট এখানে আঁকেন, তাই না? আপনি কিছু কর্নার লাইন ক্রিয়েট করেন, কিছু কার্ভ করেন, তাই না? দেখেন যে আপনি কার্ভটা এভাবে করতে চাচ্ছেন, এভাবে হচ্ছে কিনা, আপনি কার্ভটা এভাবে করতে চাচ্ছেন, এভাবে হচ্ছে কিনা, তাই না? আপনি এখান থেকে একটা কার্ভ করতে চাচ্ছেন, তো দেখেন আপনি এভাবে কার্ভটা করতে পারেন কিনা, এভাবে যেতে পারেন কিনা। সো বিষয়টা হচ্ছে আপনি যেভাবে যেতে যাচ্ছেন সেভাবে কার্সারটা আপনার সাথে সাথে যাচ্ছে কিনা, তাই না? এই প্র্যাকটিসটা আপনি মূলত করবেন। আর কিছু কি কর্নার এবং কিছু কার্ভ লাইন ক্রিয়েট করবেন যে কিভাবে আপনি কাজগুলো করতে পারেন। ঠিক আছে, তো যা বলছিলাম এভাবে প্র্যাকটিসটা শুরু করবেন। আর দেন এই প্র্যাকটিসটা হয়ে গেলে আমরা সেই চলে যাব যে সেই হ্যান্ড রাইটিং আই মিন অ্যালফাবেট গুলোর উপর পেন টুল দিয়ে লাইন ড্র করা, তাই না? সেটা কিভাবে হয় একটু আমরা জাস্ট দেখি। তো ধরে এই পার্টটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট, ইয়েস, লেয়ারে চলে যাই। সো ফার্স্টে আপনি ডিফল্ট ফটোশপ সাইজের একটা নিউ ডকুমেন্ট নিলেন, দেন টাইপ টুলে চলে গেলাম, কারণ আমরা জানি ফটোশপে কিছু লিখতে হলে টাইপ টুল ইউজ করতে হয়। এই টাইপ টুল কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে আলাদা একটা ক্লাস পাবেন আর দু একটা ক্লাস পরে। সো এখন জাস্ট এবিসিডি লেখার জন্য যতটুকু দরকার ততটুকুই দেখাচ্ছি। জাস্ট টাইপ টুলে প্রেস করে আপনি এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি ধরেন এ লিখলেন, ঠিক আছে? এ লিখেছি বাট আমি লিখছি কোনো কালার আসতেছে না, বলেন তো কেন? বিষয়টা হচ্ছে আমার লেখাটা সাদা কালারের হচ্ছে, তাই না? সো আমার কালারটা চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখন লেখাটা দেখা যাচ্ছে, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি হোয়াইট কালারের টেক্সট লিখি অবভিয়াসলি লেখাটা দেখা যাবে না, ঠিক আছে? ওয়েল, সো আমি জাস্ট এতগুলো কথা না, আমি জাস্ট এ লিখি এখানে, এ লিখে এটাকে আমি একটু ফন্ট সাইজ বড় করে দেই। 330 আছে, আমি ধরি 300 দিয়ে দিলাম। মুভ টু, এটাকে টেনে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি পেন টুল দিয়ে পাথ মোডে থাকা অবস্থাতে এটাকে সিলেকশন করব, তাই না? এটা যেভাবে আছে এভাবে আমি হাত ঘুরে যাব। তাহলে এটা কিভাবে আসলে করা যায় একটু আমরা এই প্র্যাকটিসটা দেখি। সো আমরা যখনই পেন টুল ইউজ করব না কেন, কোনো প্রোডাক্ট বা কোনো ছবিকে যখন আমরা পাথ করতে যাব অবভিয়াসলি আমাকে জুম করে কাজ করতে হবে, তাই না? সবসময় জুম করে কাজ করার প্র্যাকটিসটা রাখবেন। সো দেখেন কিভাবে হচ্ছে। আমি কি বলেছিলাম, পেন টুল ইউজ করার ফার্স্ট স্টেপটা হচ্ছে যে কি একটা সিঙ্গেল ক্লিক করে আমি ছেড়ে দেবো, তাই না? সো জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করে আমি ছেড়ে দেই। এখন কি করব, নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে আমি আরেকটা ক্লিক করে ছেড়ে দিলে হবে? হবে না, কারণ কি এটা একটা কার্ভ। আমাকে কার্ভ ক্রিয়েট করতে হলে কি করতে হয়, ক্লিক করে ড্রাগ করতে হয়, তাই না? ক্লিক করে ড্রাগ করে কার্ভ করতে হয়, কারণ আমি একটা সিঙ্গেল ক্লিকে একটা লাইন ক্রিয়েট হয়, কর্নার লাইন বা এ ধরনের হয়। বাট কার্ভ করতে হলে আমাকে কি করতে হয়, ক্লিক করে ড্রাগ করতে হয়। সো আমি ক্লিক করে একটু ড্রাগ করে ছেড়ে দিলাম, পিছনেরটা কি মিলেছে? মিলেনি। সো দেখেন আমি যখন ক্লিক করে ড্রাগ করে ছেড়ে দিলাম, দুটা উপরে মানে ডান পাশে এবং বাম পাশে দুটো লাইন বের হয়েছে, তাই না? এই লাইনটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল, তাই না? এই কন্ট্রোল হ্যান্ডেল বলা হয় এটাকে। এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে কন্ট্রোল করবে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করার মাধ্যমে আপনি কন্ট্রোল হ্যান্ডেলটাকে ধরে এটাকে করাতে পারবেন। সো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ধরে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি, তাই না? আপনি দেখবেন যে কিভাবে এটা সুন্দর করে ডান বাম করে দেখবেন যে কিভাবে করলে এটা সুন্দরভাবে মিলে যায়, ঠিক আছে? মিলে গেল। তারপর আবার চলে আসি, এই জায়গাটা কার্ভ আছে, কি করতে হবে, ক্লিক করে ড্রাগ করে একটা কন্ট্রোল হ্যান্ডেল বের করলাম, দেন কন্ট্রোল ধরে এই পিছনের কন্ট্রোল হ্যান্ডেলটা ধরে এটাকে আমি এভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি সোজা একটা লাইন, তাই না? জাস্ট আমার একটা ক্লিক করলে লাইন ক্রিয়েট হয়ে যাবে, এখন আর ক্লিক করে ড্রাগ করতে হবে না। এটা সোজা একটা লাইন, জাস্ট ক্লিক করলাম, এটা সোজা একটা লাইন, ক্লিক করলাম। এখন কি ক্লিক করলে হবে? হবে না। কি করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করে কার্ভ করতে হবে, তাই না? তারপর কন্ট্রোল ধরে পেছনের কন্ট্রোল হ্যান্ডেলটা ধরে এটাকে এভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে? আবার এখানে গিয়ে একটু ক্লিক করে ড্র্যাগ করলাম, কন্ট্রোল ধরে এটাকে এভাবে মিলিয়ে দিলাম। আপনি যখন মিলাতে যাবেন হয়তো এভাবে চলে আসবে, এভাবে হয়ে যাবে, তাই না?
হয়তো অ্যাকুরেট হবে না, কি করতে হবে আপনাকে ধীরে ধীরে ডানে বামে উপরে নিচে করে দেখতে হবে যে হ্যাঁ কিভাবে করলে আসলে বিষয়টা সুন্দর করে সেই শেপ মতো মিলে যায়। ওয়েল, তারপর এখানে এসে ক্লিক করে ড্রাগ, কন্ট্রোল ধরে এটাকে এভাবে মিলিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ এখানে ক্লিক করে ই করলাম, তারপরে কি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলাম, কন্ট্রোল ধরে এটাকে এভাবে মিলিয়ে দেই। আচ্ছা, এখন দেখেন এটা যখন আমি মিলাতে যাচ্ছি যাচ্ছে না, তাই না? তো প্রবলেমটা হচ্ছে যে এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে আমাকে বন্ধ করে দিতে হবে, তাই না? আমরা কন্ট্রোল হ্যান্ডেল দুটা পাই প্রত্যেকটা কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। সো আমি চাইলে অল্ট্রা প্রেস করে এখানে ক্লিক করলে কি হচ্ছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি এভাবে মিলিয়ে দিতে পারেন, তাই না? এভাবে মিলিয়ে দিলাম। তো দেখেন পুরো পাতটা হয়ে গেল, তাই না? সো ভিতরের আরেকটা পাত আছে, এটা আমাকে আবার করতে হবে। সো এটা করার জন্য আপনি একটু এনশিওর হয়ে নেবেন যে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, যে এই বিষয়টা অন থাকে যেন, ঠিক আছে? এক্সক্লুড ওভারল্যাপিং শেপ বিষয়টা অন রেখে আপনি কাজ করবেন সবসময়। সো এখন দেখেন এখানে আমি এটাতেও কাজ করছি, ক্লিক করলাম, এখানে কি ক্লিক করে একটু ড্র্যাগ করতে হবে, কন্ট্রোল ধরে পিছনের কন্ট্রোল হ্যান্ডেলটা মিলিয়ে দিতে হবে, আবার এখানে ক্লিক করে ড্র্যাগ, কন্ট্রোল ধরে এটাকে এভাবে মিলিয়ে দিলাম, তাই না? আবার এখানে ক্লিক করে ড্রাগ করে এটাকে এভাবে সুন্দর করে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এবার কাজ হচ্ছে পুরোটা আমার পাথ হয়ে গেল। এবার দেব কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার প্রেস করার মাধ্যমে সিলেকশন হলো, আপনি নতুন একটা লেয়ার নিবেন, নতুন একটা লেয়ার নিয়ে ডিফারেন্ট একটা কালার এটাতে ইনসার্ট করবেন। অল্টার ডিলিট দিয়ে আমি এই কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেন মুভ টুল দিয়ে এটাকে আমি টেনে এখানে নিয়ে যাই। একটা হচ্ছে আমার টেক্সট, একটা হচ্ছে আমার লেয়ার, যেটাতে আমি আলাদাভাবে কালার অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, সো এই ওয়েটা ফলো করে আপনাকে এ থেকে জেড আপনাকে পাথ করতে হবে। ঠিক আছে, সো দেখা যাবে যখন আপনি এভাবে ধীরে ধীরে এ বি সি ডি একটা একটা করে করতে যাচ্ছেন, সো আপনার সব ধরনের কার্ভ, সব ধরনের লাইন কর্নার করার বা কার্ভ করার প্র্যাকটিসটা হয়ে যাবে। এতে করে কি হবে, আপনি যে কোনো তখন যে কোনো প্রোডাক্ট, যে কোনো মানুষ, যে কোনো ছবিকে আপনি সুন্দরভাবে তার শেপ মতোকে কেটে কেটে মানে সিলেক্ট পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, ধরি কিভাবে কি করব। কন্ট্রোল এন, তাই না? ডিফল্ট ফটোশপ সাইজ আমি ওপেন করলাম, দেন টাইপ টুলে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, হয়তোবা আমি এবার বি লিখি বা সি লিখি, বি লিখলাম। ঠিক আছে, মুভ টুল দিয়ে এটাকে ভেতরে নিয়ে আসলাম, এবার জুম করি, জুম করে এবার পেন টুল ইউজ করি, পেন টুলে গিয়ে আরো জুম করে নেই, কারণ যত জুম করব তত কাজটা নিখুঁত হবে এবং ভালো হবে। ঠিক আছে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক শিফট ধরে এখানে একটা ক্লিক, তারপরে কি এখানে একটা ক্লিক করলে হবে? হবে না, ক্লিক করে ড্রাগ করতে হবে, তাই না? হ্যাঁ, এখন দেখেন ক্লিক করে যে আমরা ড্রাগ করে ছেড়ে দেই, ঠিক আছে? তো বিষয়টা একটু যদি খেয়াল করি যে ক্লিক করে ড্রাগ করে কোথায়, এভাবে ড্রাগ করে ছেড়ে দেব নাকি কিভাবে ছাড়বো? তো বিষয়টা দেখেন, আমি যেভাবে ছাড়বো সেটা হচ্ছে যে ক্লিক করে ড্রাগ করে এখানেও ছাড়বো না, এখানেও ছাড়বো না। ঠিক আছে, ক্লিক করে ড্রাগ করে আমি ছাড়বো কোথায়, আমার পরবর্তী লাইনটা যেভাবে গিয়েছে, পরবর্তী লাইনটা এখান দিয়ে গিয়েছে না, সেই লাইন বরাবর ছাড়বো, একটু ওই পাশেও না, একটু এ পাশেও না। বুঝা গেল? পরবর্তী লাইনটা আমার যেখানে যাচ্ছে আমি ওই দিকটাতে বেস করে ছেড়ে দেব। এতে করে সুবিধাটা যেটা হবে, আপনি যখন কন্ট্রোল ধরে এটাকে করবেন, মিলাবেন, সো পেছনের জায়গাটাও সুন্দরভাবে মিলে যাবে এবং সামনের জায়গাটাও সুন্দরভাবে কার্ভ করার জন্য এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো ব্যাপারটা এমনই, কার্ভ হবে কন্ট্রোল ধরে, মানে সরি, ক্লিক করে ড্রাগ করে ছাড়বো, বাট এখানেও না, এখানেও না, কোথায় ছাড়বো? পরবর্তী লাইন বরাবর। তারপর কন্ট্রোল ধরে এটাকে আমি এভাবে মিলিয়ে দিলাম, আবার এখানে ক্লিক করে ড্রাগ করলাম, ঠিক আছে, এই লাইন বরাবর ছেড়ে দিলাম, তাই না? এবার কন্ট্রোল ধরে এটাকে এভাবে সুন্দর করে মিলিয়ে দিলাম। ঠিক আছে, আবার এখানে ক্লিক করে ড্রাগ করলাম, কন্ট্রোল ধরে এটাকে এভাবে মিলিয়ে দিলাম। এবার হচ্ছে কি যে এটা যখন আমি এভাবে মিলাতে যাব হবে না, তাহলে কি করতে হবে, এটাকে অল্ট্রা ধরে ক্লোজ করে দিতে হবে। এখানে দুটা ওয়ে আছে, আপনি অল্ট্রা ধরে ক্লোজ করে দিলে এভাবে মিলে যাবে, অথবা যেটা হচ্ছে
অল্ট্রা ধরে এটা ডিরেকশনটা আপনি এখানে দেখিয়ে দেন, ঠিক আছে? তো যেটাই করেন না কেন সেটাই হবে। আমি ধরে অল্ট্রা ধরে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এভাবে চলে আসলাম, শিফট ধরে এটাতে প্রেস করলাম, আর কি এবার কি এখানে প্রেস করব তারপর ওখানে প্রেস করব না, কি করব যেহেতু এটা পুরো সোজা একটা লাইন, তো জাস্ট আমি এখানে এটাকে করে মিলিয়ে দিব, ঠিক আছে? সো কিছু প্রিভিয়াস স্টুডেন্টদের এই প্রবলেমটা দেখেছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনি যখন একটা বড় একটা লাইন পাথ করবেন তখন এটা পুরোটা জুড়ে, এটা যতই বড় হোক না কেন, এর মানে এই না যে আপনি এখানে একটা ক্লিক করে আবার ওখানে যে মিলিয়ে দিবেন, ঠিক আছে? এটা কখনোই করবেন না, যেহেতু এখান থেকে এখানে পুরো একটা সোজা লাইন, সো আপনি পুরোটাকেই আপনি এভাবে করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে কি রইলো, ভিতরটাও করতে হবে, তাই না? সো ভেতরটা এখান থেকে আমি শুরু করি, এখান থেকে করলাম, ক্লিক করে ড্রাগ করলাম, কন্ট্রোল ধরে এটাকে মিলিয়ে দিলাম, আবার ক্লিক করে ড্রাগ করলাম, ঠিক আছে? কন্ট্রোল ধরে এটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ, আবার এখান থেকে ক্লিক করে ড্রাগ, কন্ট্রোল ধরে এটাকে মিলিয়ে দেয়া, এটাকে এভাবে মিলিয়ে দিলাম। এবার কি অল্ট্রা ধরে আমি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি, অথবা এটাকে আমি এই দিকে নিয়ে আসতে পারি। এবার শিফট ধরে এটাকে এখানে মিলিয়ে দিলাম, জুম আউট করলাম। এবার কি করব, পাথ হয়ে গেছে, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করার পর কালার অ্যাপ্লাই করব। তবে কালার অ্যাপ্লাই করার আগে আমাকে নতুন একটা লেয়ার নিয়ে নিতে হবে, তাই না? নতুন একটা লেয়ার নিয়ে যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে কি হয়, আলাদা একটা লেয়ারে কালারটা অ্যাপ্লাই হয়, এতে করে আপনি মুভ টুল দিয়ে সেটাকে সরিয়ে পাশে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে প্র্যাকটিস গুলো করতে হবে। আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এ থেকে জেড, অবশ্যই ছোট হাতের এবিসিডি, তাই না? বড় হাতের না। বড় হাতের নিলে কি প্রবলেম হবে বলেন তো? প্রবলেম হবে না, কোনো সুবিধা হবে। কারণ বড় হাতের এ বি এগুলো সি, মানে ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো এম এন এগুলোতে কি কার্ভ নাই, শুধু কর্নার, তাই না? সো ওগুলো পাঠ করা আপনার জন্য সহজ হবে। সো সহজ বিষয়গুলো প্র্যাকটিস করলে কি কাজ শেখা যাবে? যাবে না। সো আপনাকে কি করতে হবে, ছোট হাতের মডিউলও দেখেন এখানে লিখা আছে যে আপনাকে ছোট হাতের এ থেকে জেড অ্যালফাবেট গুলো আপনাকে লিখে একটা একটা করে একটা ডকুমেন্টে একটা লিখবেন। নিউ একটা ডকুমেন্ট নিলেন, এ লিখে বড় করে এ লিখে 300 পিটি বা 400 পিটিতে এ লিখে সেটাকে পেন টুল দিয়ে সুন্দর করে পাত করে যে প্রসিডিউরটা এখন দেখালাম ঠিক এভাবে করে ডিফারেন্ট একটা কালার দিয়ে করে আপনাকে এভাবে এভাবে করে নিয়ে আসবেন, ঠিক আছে? প্রত্যেকটা মানে অ্যালফাবেটের জন্য একটা করে ডকুমেন্ট, এক্ষেত্রে কি হবে, 26টা অ্যালফাবেটের জন্য 26টা ডকুমেন্ট হবে, 26টা পিএইচডি, 26টা জেপিজি নিয়ে আসতে হবে। তো জেপিজি না আনলেও চলবে, কারণ আমরা জেপিজি দেখবো না, অবভিয়াসলি আমরা পিএইচডিটা দেখবো, ঠিক আছে? এখানে কিভাবে দেখবো যে আপনি পাথ কিভাবে করেছেন, পাথ কোথা থেকে আছে, কিভাবে আছে, তাই না? দেখা যাবে, অবশ্যই দেখা যাবে পাথের ভিতর গেলেই, তাই না? আপনিও পাথে যে দেখতে এখানে ক্লিক করলেই দেখা যাবে যে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ, এখান থেকে এ প্রেস করার মাধ্যমে ডিরেক্ট সিলেকশন টুল চলে আসে, আপনি দেখবেন যে হ্যাঁ কিভাবে পাথ করে আপনি কাজটা করেছেন সেটা এখানে দেখা যাবে, ঠিক আছে? সো যেভাবে দেখালাম এভাবে প্র্যাকটিসটা করতে হবে। ভিডিওটা বাসায় নিয়ে যে ভালো করে দেখবেন যে আরেকবার যে কাজটা কিভাবে করা হলো, দেন আপনি এই প্রসিডিউর মেনটেন করেই প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? তো অনেকে কি করে যে ফাঁকিবাজি করার জন্য এভাবে কাজ করে, দেখেন আমি দেখাচ্ছি, যে পেন টুল নিয়ে এভাবে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করলো, ক্লিক করে কি করে যে এভাবে 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 মিলানোর চেষ্টা করে, ঠিক আছে? তো এভাবে করলে কি হবে, এই ছোট ছোট জায়গায় এভাবে করলে হবে না, তাই না? এটা ফাঁকিবাজি কাজ, এভাবে করলে হবে না। আপনাকে কিভাবে করতে হবে, যেভাবে ওয়ে আসলে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এতটুকু নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে আমাকে কার্ভ করতে হবে, তাই না? নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে আমাকে এভাবে কার্ভ করতে হবে, ঠিক আছে? দেখা যায় এতটুকু আমি নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে এখানে গিয়ে আমি এভাবে কার্ভ করছি। তো বিষয়গুলো আসলে এভাবে যে একটা প্রসিডিউর মেনটেন করে করতে হয়, নট যেটা ফাঁকিবাজি সেভাবে কাজ না, তাই না? তো দেখেন এই পার্টটা যেভাবে আছে মোটামুটি আপনাকে এই ধরনের কাজ করতে হবে। ওয়েল, যেটা যেভাবে দেখালাম এভাবে কাজটা করার প্র্যাকটিসটা করবেন। তো এই ছিল মোটামুটি পেন টুল নিয়ে ব্রিফ করার মতন কথাগুলো। সো আপনারা আই হোপ প্র্যাকটিস করেন, খুব শীঘ্রই আপনাদের দ্বারাও হাতে পেন টুলটা খুব ভালোভাবে চলে আসবে। কারণ আমি আগেও বলেছি যে একজন ভালো ডিজাইনার হতে হলে পেন টুল ছাড়া কোয়াইট ইম্পসিবল, আপনি কাজ করতে পারবেন না। কারণ যে কোনো ধরনের কাজ করতে গেলে পেন টুলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? সো
ভালো করে ট্রাই করেন, এই প্র্যাকটিসটা করেন, এ থেকে জেড ক্লিপিংটা করেন, দেন দেখা যাবে আপনি আরো এই প্র্যাকটিসটা করার পর দেখা যাবে আপনি যে কোনো শেপ, যে কোনো ধরনের ছবি চাইলে আপনি আপনার ছবিকেও পাথ করে কি করতে পারবেন, পেন টুল দিয়ে সিলেকশন পাথ করার মাধ্যমে সিলেকশন করে সেটাকে কেটে নিয়ে অন্য কোথাও আপনি বসাতে পারবেন, তাই না, বসে ডিজাইন করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে এমনই। তো এই ছিল ক্লাসের বিষয়গুলো যেটা আজকে আলোচনা করা হলো পেন টুল রিলেটেড এবং ক্লাস অ্যাসাইনমেন্ট। অবশ্যই সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, প্র্যাকটিসটা করবেন। আর যে কোনো সমস্যা হলে তো আমরা আছি। ওয়েল, তো ক্লাস শেষ করতে পারি। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ক্লাস ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ এভরিবডি।